দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য করার লক্ষ্যে এবং সেই সঙ্গে রাজধানীর জনঘনত্ব কমানোর লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক ড্যাব প্রণয়ন করে। কিন্তু সেই ড্যাব প্রণয়ন করার পর থেকেই আমরা লক্ষ্য করছি যে আবাসন কোম্পানির সঙ্গে যারা জড়িত আছেন ব্যবসায়ীরা এবং সেই সঙ্গে পরিকল্পনাবিদ স্থপতি যারা আছেন তারা সবাই এই ড্যাপের সমালোচনা করছেন। তারা বলছেন ড্যাপের ভিতরে এমন কিছু ধারা রয়েছে যেগুলো বৈষম্য তৈরি করবে। বিশেষ করে রাজধানীকে উন্নত এবং অনুন্নত এলাকা দুই ভাগে ভাগ করে বলা হয়েছে যে কিছু কিছু এলাকা যেগুলোকে অনুন্নয়ন বলা হয়েছে সেগুলোতে একটি জায়গায় সর্বোচ্চ 4 তলা বা 5 তলা পর্যন্ত বিল্ডিং তোলা যাবে। অন্যদিকে যেগুলোকে উন্নত এলাকা ধরা হয়েছে যেমন বারিধারা, গুলশান, বনানী, এই সমস্ত জায়গায় একই পরিমাণ জায়গাতে সেখানে 5 থেকে 10 তলা বা তার চেয়ে বেশি উচ্চতার ভবন তৈরি করা যাবে। তো আবাসন ব্যবসায়ীরা বলছেন যে এটি এক অর্থে বৈষম্যমূলক এবং সেই সঙ্গে এটি মধ্যবিত্তকে কিংবা যারা অনুন্নত এলাকা অর্থাৎ মোহাম্মদপুর, আগারগা, বাড্ডা এই সমস্ত এলাকায় যারা জমির মালিক রয়েছেন তাদেরকে সেটি আরও গরিব করবে। আর অন্যদিকে বারিধারা, গুলশান, বনানী, অভিজাত এলাকায় যারা আছেন তাদেরকে আরও ধনী করবে। সেই সঙ্গে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাবে এই তাদের আবাসনের স্বপ্ন। সব কিছু মিলে তারা বলছেন যে এই ড্যাব বৈষম্য তৈরি করছে এবং এই ড্যাব প্রণয়নের পর 2 বছরে তারা আসলে নতুন করে কোনো ব্যবসায় হাত দিতে পারেননি। তো এই ড্যাপের ফলে যে বৈষম্য এবং ব্যবসায় যে ঝুঁকি তৈরি হয়েছে সেগুলো নিয়েই আমরা সাজিয়েছি আজকের এই বি-স্টক অনুষ্ঠান। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আবাসন কোম্পানি মালিকদের সংগঠন রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ, একই সঙ্গে যিনি দেশের অন্যতম একটি নামকরা রিয়েল এস্টেট কোম্পানি বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক। জনাব আব্দুল লতিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, আমি শুরুতে যে বিষয়টি বলছিলাম যে আপনারা এই ড্যাব হওয়ার পর বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করে এমনকি প্রধানমন্ত্রীকেও আপনারা বিগত প্রধানমন্ত্রীকেও আপনারা আপনাদের আপত্তির কথা জানিয়েছিলেন। তো আপনারা কেন বলছেন যে এই ড্যাব হওয়ার ফলে জনঘনত্ব কমবে না, উল্টো এটি আরও বৈষম্য তৈরি করবে? আপনাদের আসলে যুক্তিটা কি? আসলে ড্যাব যেটা করা হয়েছে ডিটেল এরিয়া প্ল্যান, এটা শুরুতেই কিছু ইল ইন্টেনশন কাজ করছে এই ড্যাবের পিছনে চালিকা শক্তি হিসেবে। যে ঢাকা একটা 1528 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে ঢাকা সিটি বিশদ অঞ্চল পরিকল্পনা করা হয়েছে। তো এই পরিকল্পনাটা করা হলো হোয়ারেজ আমরা যারা ডেভেলপার বা ঢাকা শহরের যারা নাগরিক তারা কিছুই বুঝতে পারলেন না, ড্যাব হয়ে গেল। অবশ্য আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যখন পড়াশোনা করছি তখন যে কোনো একটা মাস্টার প্ল্যান করতে গেলে সেখানে আগে সার্ভে করতে হয়, ডিটেল সার্ভে করে ডাটা নিয়ে আসতে হয়। ডাটা নিয়ে আসার পর তারপরে সেটা প্ল্যান আকারে করতে হয় এবং আমাদের স্যাররা আমাদেরকে বোঝাইতো যে ড্রয়িং ইজ দি ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার। এখন যেটা করা হয়েছে ডিটেল এরিয়া প্ল্যান, সেই ড্রয়িং ইজ দি ল্যাঙ্গুয়েজ অফ দি ইঞ্জিনিয়ার নো। এখানে 2টা সাহিত্য লেখা হয়েছে, 2টো বই, 1100 পৃষ্ঠার। তা আপনার ঢাকা শহরে 1 খণ্ড ল্যান্ড আছে, আপনি এই 1100 পৃষ্ঠা পড়ে আপনি কিভাবে রিয়েলাইজ করবেন যে আমার এই জমিতে কয়তলা হবে, কি হবে? আমরা তো নাগরিকরা চাই যে প্ল্যান, ডিটেল এরিয়া প্ল্যান, দ্যাট মিনস আমি আমার মৌজা বা ওয়ার্ডে ঢুকলেই আমি আমার প্ল্যানটা দেখলেই বুঝতে পারবো যে আমার জমিতে। আপনি একটু সহজ করে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে এই ড্যাবটা আসলে কিভাবে আপনাদের বৈষম্য তৈরি করছে, কেন আপনারা এটা সমালোচনা করছেন? সেই জায়গায় আমি আসতেছি যে ডিটেল এরিয়া প্ল্যান যেটা করা হলো, এখানে ডিটেল এরিয়া প্ল্যানে আগে ফারের ভ্যালু ছিল না। এটা বলতে আপনাকে ফ্লোরের কথা, ফ্লোর এরিয়া রেশিও, যে আমি কত স্কয়ার ফিট পাবো, কত স্কয়ার ফিট আমার ল্যান্ড এরিয়া এবং কত স্কয়ার ফিট ভবন হবে, এটা যে রেশিও সেটাই হলো ফার। তা আগে যে আমরা ভবন বানাতাম সেটা 96 একটা বিধিমালা ছিল যে আমার সামনে রাস্তা আছে 20 ফিট, অথবা আমি 4 তলা করতে পারবো, রাস্তা আছে 30 ফিট, আমি 6 তলা করতে পারবো, এরকম একটা হতো সেটব্যাকের রুল অনুসারে। পরে দেখা গেল যে এই বিল্ডিংগুলো আলো বাতাস ভালো প্রবেশ করে না, স্বাস্থ্যসম্মত নয়, বিধায় অনেক স্টাডি করার পর 6 সালে
এটা আশপাশের দেশগুলোকে বিবেচনায় নিয়ে 40% জায়গা ছেড়ে দিয়ে আমরা একটু উপরের দিকে যাব, এই কনসেপ্টে 2008-এ একটা বিধিমালা করা হলো। সেখানে কিন্তু এই ধরনের বৈষম্য ছিল না, সেখানে কম জায়গার মধ্যে যাতে বেশি উচ্চতা করা যায়, ভবন করা যায়, এবং সেখানে দেখেন একটা সমতা ছিল যে আপনার রাস্তা কত ফিট, ল্যান্ডের সাইজ কতটা, এই দুটো ইন্ডিকেটরের উপরে বেস করে ফার নির্ধারণ করা হতো, ভবন হতো, সেখানে কোনো বৈষম্য ছিল না। কিন্তু এই 22-35-এ যে ড্যাপটা করা হলো সেখানে অনেকগুলো যে এরিয়ার উপরে, এরিয়ার পপুলেশনের উপরে, তারপরে আপনার আরও অনেক ইন্ডিকেটর, রাস্তার উপরে, ল্যান্ডের উপরে অনেক এলাবোরেট করা হলো। করতে যায় কি করা হলো যে ঢাকার যে ম্যাক্সিমাম এরিয়া, হ্যাঁ, ঢাকার আমরা 1528 বর্গ কিলোমিটারের পুরো এরিয়াটা তো আর বাসযোগ্য নয়, এখানে ধরেন রাস্তা আছে, রিভার আছে, খাল আছে, ধানি জমি আছে, তো এখানে হলো অনলি বসবাসের জন্য মিক্স এরিয়া, যেটা সাধারণ পাবলিকের, এটা হলো কত 32%, আর 4 বা 4.5% হলো পরিকল্পিত আবাসিক এরিয়া। তো এই 4.5%কে ইনকারেজ করা হলো যে এই এরিয়ায় নাগরিক ফ্যাসিলিটি বেশি আছে, অতএব এখানে ফারটা একটু রাইজ করে দেওয়া হোক। আর এই 32% এরিয়ায় নাগরিক সুবিধা কম আছে, অতএব এই জায়গায় ফারের ভ্যালু কমায় দেওয়া হোক। তো সেটা এমনই বৈষম্য করা হলো যে এই মাস পিপুল যেখানে থাকে সেই এরিয়ায় দেখা যাচ্ছে আগে আমরা যে ফারের রুল অনুসারে 8-এর বিধিমালা অনুসারে যেখানে 8 তলা করতে পারতাম, যে স্কোয়ার ফিট পেতাম, এখন 50% স্কোয়ার ফিট বা 60% স্কোয়ার ফিট পাচ্ছি, অতএব ভবনের হাইট অটোমেটিক্যালি 4 তলা হয়ে যাচ্ছে, 8 তলার জায়গায় 4 তলা বা 5 তলা হয়ে যাচ্ছে। তো এতে কি হচ্ছে যে পিপুল আর ইন্টারেস্টেড হচ্ছে না যে আমরা এই এত মূল্যবান ল্যান্ড ডেভেলপ করে বাড়ি বানাবো, যেহেতু আমাদের আবাসন সংকট সমাধান হচ্ছে না, অতএব তারা ইন্টারেস্টেড হচ্ছে না। তাহলে এটা একটা ভবিষ্যতে ক্রাইসিস তৈরি করবে। এই যে আপনারা সবসময় সংবাদ সম্মেলন করে বা বিভিন্ন সময় আপনারা বলছেন যে এই ড্যাপের ফলে যে মধ্যবিত্ত আরও মধ্যবিত্ত কিংবা তার চেয়ে নিচে নামছে আর ধনীরা আরও ধনী হচ্ছে, কিভাবে? জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। যে আসলে এই ড্যাপটা এত বেশি বৈষম্য করা হয়েছে যে আমি যদি গুলশান এরিয়াকে ধরি, গুলশান এরিয়ায় যে ফার দেওয়া হয়েছে পাশেই বাড্ডা এরিয়া, গুলশান আর বাড্ডা খুব বেশি ডিস্টেন্স নেই, এপার আর ওপার, লেকের এপার ওপার, কিন্তু এইখানে যে ফারের বৈষম্য করা হয়েছে, গুলশানে ফার পাওয়া যাচ্ছে 5.8, হয়রাস বাড্ডায় ফার পাওয়া যাচ্ছে 2। তো দেখা যাচ্ছে পাশেই আমার 12 তলা বিল্ডিং হবে, অবশ্য বাড্ডায় যে 4 তলা বিল্ডিং হবে। এখন বাড্ডার লোকজন আর ইন্টারেস্টেড হচ্ছে না তাদের ল্যান্ডগুলো ডেভেলপ করতে, কারণ তাদের পারপাস সার্ভ হচ্ছে না। কারণ এক বাবার 4 ছেলে, 5 কাঠা জমি, তাদের 4টে ফ্ল্যাট বেসিক নিড, কিন্তু সেই 4টে দিয়ে ডেভেলপার 4টে পাচ্ছে না, বিধায় তারা ইন্টারেস্টেড হচ্ছে না। তো এখন যদি না হয়, মানুষের তো মৌলিক চাহিদা আছে, তারা তো কিনতে চাবে। তো এখন প্রোডাকশন হঠাৎ করে কমে গেলে এটা কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান 3 নম্বর মৌলিক অধিকার, যে মানুষ একটু সলভেন্স হলেই সে তার মাথা গোজার জন্য ঠাঁই খোঁজে। তো সেই জায়গাটা সংকুচিত করে দেওয়া হয়েছে এই ড্যাবে, যে আপনার গুলশানে যারা অনেক টাকা আছে, যেহেতু এখন প্রোডাক্ট কমে যাচ্ছে, অতএব ক্রাইসিস তৈরি হবে, ডিমান্ড আছে, তার মানে ধনীরা আরও ধনী হবে, আর যারা করতে পারতেছে না তারা আরও লো হয়ে যাবে, কিন্তু ওই জায়গাতেই থেকে যাচ্ছে। কিন্তু এই জায়গায় যে ডেনসিটি কমায় জনসংখ্যা কমানো যাবে, এই ফর্মুলাটা কিন্তু এমনটি না। আচ্ছা, আমরা তো জানি যে ডেনসিটি কমায় দিলেই যে নাগরিকরা ঢাকার বাইরে চলে যাবে, কারণ আমার অফিস গুলশানে, আমার ডেনসিটি কমায় দিলে আমার ঢাকাতে থাকার জায়গা নেই বলে আমি নারায়ণগঞ্জে চলে যাব, কারণ নারায়ণগঞ্জ থেকে আসি অফিসটা তো করতে হবে। তো সেই সিস্টেম না করে আগেই যদি আমি ডেনসিটি কমায় দিই, আর চিন্তা করলাম ডেনসিটি কমাইলেই লোক নারায়ণগঞ্জে চলে যাবে বা ভালুকায় চলে যাবে, এমনটি তো অলিক সব। তার মানে আপনারা বলতে চাচ্ছেন পরিবেশটা আরও নষ্ট হবে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে উচ্চতা কমিয়ে জনঘনত্ব কিংবা জনসংখ্যা কমানোর যে পরিকল্পনা, এটা আসলে সময় এটা একটা অলিক, এটা সম্ভব না। পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা কি বলে? অন্যান্য দেশের অভিজ্ঞতা, তারা উপরের দিকে যাচ্ছে সমস্ত দেশই, যারা অনেক হিউজ ল্যান্ড আছে, যেমন ইন্ডিয়া, আপনি যাই দেখেন হিউজ ল্যান্ড, তারপরেও তারা ভার্টিক্যাল এক্সপেনশন, মানে উপরের দিকে যাচ্ছে। আপনি ছোট ছোট দেশগুলো যান, ব্যাংককে যান, সেখানে অনেক ল্যান্ড, থাইল্যান্ডে, তাহলে তারাও কিন্তু উপরের দিকে যাচ্ছে। আমরা কেন উচ্চতা কমাচ্ছি? এখন এই জায়গায় তো আমাদের প্রশ্ন, আমরা যারা স্টেক হোল্ডার, এই জায়গায় আমাদের স্ট্রাগল, যে আপনি ডেনসিটি কমাবেন, বিল্ডিংয়ের হাইট কমা দিয়ে কেন? বিল্ডিংয়ের হাইট বাড়া দিয়েও তো ডেনসিটি কমানো যায়। সেক্ষেত্রে রাজুক তো বলছে যে এর ফলে
জি। যখন উচ্চতা যখন কমে যাবে তখন মানুষ আসলে ঢাকার আশেপাশের এলাকাগুলোতে যাবে, ফলে ঢাকার উপর চাপ কমবে। ওইটা তাদের এই ডিসেন্ট্রালাইজ যুক্তিটা না কেমন? করলে তাদের এই যুক্তিটা একেবারেই লজিক্যাল না, যে আপনি নাগরিকদের কমিউনিকেশনের ফ্যাসিলিটি করলেন না, হয়ারাজ আপনি বসবাসের জায়গা রিমুভ করে দিচ্ছেন জি। আর বলতেছেন দূর থেকে এসে অফিস করবে। তাই আমার অফিসে এখন 10 জন লোক থাকলে সে নারায়ণগঞ্জ থেকে আসবে, হাউ ইট ইজ পসিবল? সবাই জানে যে নারায়ণগঞ্জ থেকে আসতে লাগলে 3 আওয়ার্স লাগবে। তো এটা কোনোভাবেই পসিবল না। কেন সরকার আবার নারায়ণগঞ্জে যে নিয়ে যাবে, সেই নারায়ণগঞ্জের ফাটটাও আপনি কোথায় নিয়ে গেছেন? কিন্তু কেন সেই ফাটটাও তো কমিয়ে দিয়েছেন, যে ওইখানে যে আমি হাইরাইজ করতে পারবো, এই সিস্টেমও যদি এই ড্যাবে থাকতো তাহলে আমরা ড্যাবকে ওয়েলকাম কেন জানাতাম। সরকার কিন্তু তো নাই। পূর্বাচল করছে, বসিলার ওদিকে ডেভেলপ এখন করছে। এক পূর্বাচল করছে, আপনি উত্তরা তো করছে। উত্তরা আগে উত্তরা আমরা করেছে। 90 সালে দেখতাম যে উত্তরায় কোনো জাস্ট এখন যে অবস্থায় আছে পূর্বাচল, 90-এর দশকে উত্তরাও এরকম ছিল, কিন্তু এখন উত্তরাতে তিল ধরনের কোনো ঠাঁই নাই, যে পুরো বিল্ডিং হয়ে গেছে। যে আপনার আরেকটি কথা বলছেন এটাও যে তাই এই ড্যাব প্রণয়ন হওয়ার পর তো 2 বছর পেরিয়ে গেছে, আপনারা দাবি করছেন যে এই 2 বছরে আপনারা কোনো প্রজেক্ট নেননি, অর্থাৎ এখানে একটা স্থবিরতা তৈরি আসলে হয়েছে। আমরা কেন? এই দেশটাকে ভালোবাসি, এই ঢাকা শহরকে ভালোবাসি। আমরা চাই যে আমাদের নেক্সট প্রজন্ম এখানে বসবাস করবে এই ঢাকা শহরে। তো এই ঢাকা শহরের এত মূল্যবান ল্যান্ডগুলো নষ্ট হয়ে যাক, এটা ল্যান্ডের মালিকরা যেমন চায় না, আমরা ডেভেলপাররাও তেমন চাই না যে এখানে পাশেই আমার 10তলা বিল্ডিং আছে, এখন আমাকে 4তলা বিল্ডিং বানাতে হবে। এটা কিভাবে সম্ভব যে 10তলার পাশে 4তলা? এটা তো হতে পারে না, এই বৈষম্য হতে পারে না। এই বৈষম্য আছে বিধায় আমরা এটার অবসান চাচ্ছি, যে এই ড্যাবটা আসলে যথাযথ হয়নি, এটা রিমুভ করে নতুন একটা বিধিমালা, আমাদের যা 8-এর বিধিমালা আছে, 10-এর ডিটেল এরিয়া প্ল্যান আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এতে শহরটা সুন্দর হবে, সাবলীল হবে। এতে আমরা যদি 10-এর ডিটেল এরিয়া প্ল্যানে কোনো সমস্যা থাকে ওটা রেকটিফাই হতে পারে, এই নতুন 8-এরটাও রেকটিফাই হতে পারে বিধিমালা। না, একটা বিষয় সেখানে জানতে আমরা চাই। ডেনসিটি অ্যাড করতে পারি। জি। ডেনসিটি ছিল না, নতুন এখন অ্যাড করতে পারি। নতুন ড্যাপের কারণে কি ফ্ল্যাটের দাম আরো বাড়বে? মধ্যবিত্তদের এই স্বপ্ন কি আরো সাপ্লাই অ্যান্ড প্রোডাক্ট, এটার মধ্যে যদি সমন্বয় না থাকে, যে আপনার যদি উৎপাদন এবং সরবরাহ এই দুটোর মধ্যে যদি সমন্বয় না থাকে, তাহলে দাম বাড়বে, স্কারসিটি তৈরি হবে। তো এখন তো তাই হয়েছে, আমরা ঢাকার ভিতরে ল্যান্ড নিতে পারতেছি না। হ্যাঁ, জমির মালিকরা ইন্টারেস্টেড হচ্ছে না, তারা ল্যান্ড দিচ্ছে না, দেবেই বা কেন? পাশে 10তলা, সে পাবে 6তলা, শোনার পরে সে বলতেছে ভাই আমার বাড়ি বানানোর দরকার নেই। তাহলে মধ্যবিত্তদের মানে এই আবাসনের স্বপ্ন কিংবা একটা ফ্ল্যাটের স্বপ্ন কিংবা তাদের মাথা গোজার স্বপ্ন, এই স্বপ্নটা আসলে কিভাবে পূরণ হবে আপনার কাছে এই একটু জানতে চাই। স্বপ্নটা আসলে এই ড্যাবে এই স্বপ্ন রাখা হয়নি, যদিও বলা হয়েছে ব্লক বেজ, আমরা উচ্চতার কোনো লিমিট নাই, কিন্তু এটা সম্পূর্ণ একটা শুভঙ্করের ফাঁকি। এখানে উচ্চতা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? উচ্চতা বলতে যে আমি 1 বিঘা জমির উপরে 1 ইউনিট করে আমি 16তলা বিল্ডিং বানাবো, তার মানে 16টা ইউনিট বানাবো, এটাই কি আপনি বোঝাতে চাচ্ছেন? বা যারা ড্যাব করছে তারা কি এটাই বোঝাতে চাচ্ছে? তারা তো ফার কমায় দিছে, দ্যাট মিনস বিল্ডিংয়ের ফ্লোর এরিয়া কমায় দিছে। এরিয়া কমায় দিয়ে উপরে ওঠার কথা বলতেছে, এইটা কিভাবে সম্ভব? এর ফলে কি নদী নালা খাল বিল এগুলোর উপর কি ইমপ্যাক্ট পড়বে? হরিজন্টালি সব এক্সপানশন হবে। এখন যে অবস্থা দাঁড়াইছে, ড্যাবে যেহেতু আমার উচ্চতা কমায় দিয়েছে, আমার নর্মাল এরিয়া 40% রিডিউস করে দিয়েছে, তাহলে কি হবে? যে মানুষ তো ঢাকা শহর মুখী, কারণ সারা দেশ থেকে লোকজন পড়াশোনা করতেছে, এডুকেটেড হচ্ছে, কর্মের জন্য মানুষ সারা দেশ থেকে ঢাকায় আসতেছে। এখানে ঢাকার জনসংখ্যা কিন্তু স্বাভাবিকভাবে বাড়তেছে না, এখানে মাল্টিপুল হারে বাড়তেছে। যারা এডুকেটেড ছেলেপেলে, যারা শ্রমিক শ্রেণীর, সবাই ঢাকায় চলে আসতেছে কর্মের তাগিদে। এখন আমার এই 18 কোটি লোকের দেশে ধরেই নিতে হবে যে আগামী 10-20 বছর পরে এখানে 4 কোটি লোকের অ্যাকোমোডেশন করতে হবে। তো এই 4 কোটি লোকের অ্যাকোমোডেশন করতে হলে তো আমাকে উপরে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। তো এখন উপরে যাওয়াটা আপনি কমায় দিলেন, তাহলে তো ধানি জমি, খাল বিল, নদী নালা, যেটা আমার স্বাস্থ্যের উপরে ইম্প্যাক্ট পড়বে, পরিবেশের উপর ইম্প্যাক্ট পড়বে, এটা কিছুতেই আমরা বিবেকমান মানুষ হিসেবে, একজন ব্যবসায়িক না, একজন বিবেকমান প্রকৌশলী হিসেবে এটা আমি হতে দিতে পারি না। যার জন্য এটার এগেনস্টে আমরা একের পর এক বিভিন্ন সেশন করে যাচ্ছি যে এই ড্যাবটা ঢাকা শহরবাসীর জন্য যথাযথ নয়, এখানে অনেক বৈষম্য করা হয়েছে। যে আমার শেষ প্রশ্ন, আমাদের সময় শেষ হয়ে আসছে, তো আমি আসলে জানতে চাই, এই যে আপনি সমস্যার কথাগুলো বললেন, তাহলে আসলে সমাধানটা কি? কিভাবে আসলে মধ্যবিত্তদের মাথা গোজার ঠাইটাও হবে, কিংবা ঢাকা শহরটা আবার অন্যদিকে বসবাসযোগ্যও হবে? আসলে সব মিলে করণীয়টা কি? আসলে করণীয়টা এই ডিটেল এরিয়া প্ল্যানটা যেভাবে হওয়ার কথা ছিল, যে একটা প্ল্যান করতে হলে
সেটা ডিটেলস সার্ভে করে যে এক্সিস্টিং কত পপুলেশন আছে, বিল্ডিংগুলো কততলা আছে, কতগুলো প্লট ফাঁকা আছে, ফাঁকা প্লটগুলো আমি কয়তলা করতে দিব, রাস্তাঘাটগুলো কিভাবে ওয়াইড করা যায়, বিল্ডিংয়ের ভিতরে আলো বাতাস প্রবেশ করবে, এর একটা করে ডিটেল আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ম্যাপ চাই। যে আমি ম্যাপ দেখলেই বুঝবো যে আমার এই ওয়ার্ডে বিল্ডিংগুলো এই হাইটের আছে, এর পাশে এই জায়গাগুলো ফাঁকা আছে, এই জায়গাগুলোর মধ্যে এই জায়গাগুলো আমি মাঠ করব, এই জায়গাগুলো আমি উন্মুক্ত রাখবো, এই জায়গাগুলো আমি মাল্টি স্টোরেজ বিল্ডিং করার অনুমতি দিব। কিন্তু সেই প্ল্যানিংটা এখানে হয়নি। এখানে হয়েছে কি সাহিত্য লেখা হয়েছে। তো যে ড্যাব করা হয়েছে, এই ড্যাব দিয়ে আমাদের যে ফিউচার যে ডিমান্ড বাংলাদেশের, সেটা ফুলফিল হবে না। এটা যদি করতে যাই তাহলে আমাকে 8-এর যে বিধিমালাটা ছিল এটাকে অ্যালাইভ করতে হবে, 10-এর যে ডিটেল এরিয়া প্ল্যান ছিল এটাকে অ্যালাইভ করতে হবে। করে আপাতত যে স্ট্যাগনেন্ট হয়েছে, যে আমরা ফ্লোর প্ল্যান পাস করতে পারতেছি না। রাজুকেরও আপনি খোঁজ নিয়ে দেখেন যে রাজুকে আগে যত প্ল্যান পাস হয়েছে এখন 10% হচ্ছে না, 90% প্ল্যান পাস কমে গেছে। এই জিনিসটাকে চালু করার জন্য আগের এই জিনিসগুলা যে দুইটা মানে বিধিমালা এবং ড্যাব, এটাকে চালু করার পরে তারপরে এটা সংশোধনের জন্য নতুন করে একটা কমিটি করে দিয়েছে, যারা কোনো স্বার্থকে নিয়ে, কোনো স্বার্থন্বেষী মহলকে নিয়ে কাজ করবে না, যারা দেশের জন্য ডেডিকেটিভ, যারা দেশের ফিউচার নিয়ে ভাববে যে আগামী 50 বছর পরে ঢাকার জনসংখ্যা কত হবে, এই জনসংখ্যাকে আমরা ফেজ বাই ফেজ কিভাবে কোথায় অ্যাকোমোডেট করতে পারি, তার সুন্দর একটা গাইডলাইন দাঁড় করানো, যেটা এই ড্যাবে নাই। না থাকার ফলে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি হচ্ছে, আমরা সাফারার হচ্ছে। শুধু তাই না, সরকারের ট্যাক্স ভ্যাট কমে যাচ্ছে, আমাদের রেভিনিউ কমে যাচ্ছে। যে এই ড্যাবের ফলে আগামী 2 বছর পরে যা দেখবেন আপনি আর ফ্ল্যাট কিনতে পারতেছেন না, যেহেতু প্ল্যান পাস হচ্ছে না, তাহলে ফ্ল্যাটও হবে না, সেলও হবে না, তাহলে সরকারের রেভিনিউ কমে যাবে। এখানে 40 লক্ষ 50 লক্ষ লোক বেকার হয়ে যাবে। এদের সাথে সো মেনি তাদের আছে, লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে, সেগুলোর কমে যাবে। স্বাভাবিকভাবে সারা দেশের ইকোনমি স্লো হয়ে যাবে। তার মানে আপনারা বলছেন যে এটাকে বাতিল করে আগের যে ড্যাপ আছে কিংবা যে বিধিমালা আছে ওইটাকে চালু করতে হবে। রাইট। তাছাড়াও আমি আরেকটা কথা বলি, যে ইমারত নির্মাণ আমাদের শেষ করতে হবে। আচ্ছা, ইমারত নির্মাণ বিধিমালা এক লাইনে শেষ। ইমারত নির্মাণ বিধিমালা হলো কনক্রিট, এটা বিল্ডিং নির্মাণের জন্য। আর ডিটেল এরিয়া প্ল্যানটা হলো একটা গাইডলাইন, যে আমরা কোথায় কি করব, কোথায় ইন্ডাস্ট্রি হবে, কোথায় খেলার মাঠ থাকবে, এই ডিটেলস এইগুলো থাকবে, কোথায় নদী নালা খাল বিল এইগুলো থাকবে। কিন্তু এখন দুটো জিনিসকে অ্যাকুমুলেট করে ফেলানো হয়েছে, হাজার বা করে ফেলানো হয়েছে, যে আপনার ওই বিধিমেলাকেও এখানে নিয়ে আসা হয়েছে, আবার ডিটেল এরিয়া প্ল্যানটাকেও। এতে করে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। আমরা আশা করব যে সরকার এই বিষয়টা গুরুত্বের সাথে দেখবে এবং এই সরকার বৈষম্য দূরীকরণের জন্য আসছেন, তাদের কাছে সবিনয় রিকোয়েস্ট থাকবে যে আপনারা দ্রুত এটা অ্যাকশন নেন, দরকার হলে একটা কমিটি করে দেন যে ড্যাবের বিরুদ্ধে, কারণ এটা কিন্তু ঢাকা শহরের একটা ভাইটাল ইস্যু, নট নরমাল ইস্যু। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরাও আশা করি যে সরকার আপনাদের এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেক এবং এই বৈষম্যটা দূর করুক, একই সঙ্গে ঢাকা শহরকে বসবাসযোগ্য একটি নগর হিসেবে গড়ে উঠুক, এটা আমরাও চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আমি এক লাইনে বলতে চাই যে এখানে আমাদের পরিবেশ উপদেষ্টা আছেন, তারপরে আমাদের গণপূর্ত উপদেষ্টা আছেন, এলজিআরডির উপদেষ্টা আছেন, তারা এই জিনিসটা তারা কনসেন্ট দিয়ে দেখে এবং এটা কিভাবে রিমুভ করা যায় অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের অ্যাকশন নেওয়া। আমরাও সেই দাবি করব। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।